আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা বিষয় সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করেছি। যারা মনে করেন যে আমাদের বিসর্গ সন্ধিতে সমস্যা আছে, তাদেরকে আমি সাজেস্ট করব পূর্বের ভিডিওটা দেখার জন্য। আর আমি মনে করি যে এই বিসর্গ সন্ধি বা স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি, তিন প্রকার সন্ধি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন দেখা যায়। সেটা একাডেমিক পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক বা চাকরি পরীক্ষা হোক, এখান থেকে একাধিক প্রশ্ন আসে পরীক্ষাতে। আর বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী, তাদের কিছু বিষয় আছে বা যে বিষয়গুলো সম্পর্কে জানতেই হবে। তার মধ্যে সন্ধি একটা, এছাড়াও আছে সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, ধ্বনি, বর্ণ, অর্থাৎ কিছু বেসিক টপিক যেখানে কোনো প্রশ্ন যেখান থেকে কোনো প্রশ্ন কোনোভাবে মিস করা যাবে না, বিশেষ চাকরি পরীক্ষার্থীদের জন্য। কারণ চাকরি পরীক্ষায় অনেক বিষয় থাকে, সেখান থেকে বাদ দেওয়াটাই হচ্ছে মূল বিষয়। যত বেশি আপনি বাদ দিতে পারবেন, তত আপনি পরীক্ষায় সফলকাম হতে পারবেন। তো আমার এখানে যে সিরিজটা চলছে, সেখানে আমি আশা করব যে চাকরি পরীক্ষার্থীদেরকেই বিশেষ করে টার্গেট করা আর কি। পাশাপাশি অন্যান্য যারা আছে সবাই এখান থেকে উপকৃত হবে। তাহলে ঠিক আছে, কথা না বাড়াই, আমরা শুরু করি। এখানে এই ছকে আমরা মূলত 25টা বর্ণ আছে। এখানে ক মানে 1 নম্বর, আর 3 নম্বর, আর এই 5 নম্বরটা আমার মূলত মেইন প্রয়োজন। এক্ষেত্রে আমরা দেখব যে সূত্র 1, আচ্ছা সূত্র 1, এখানে সূত্র 1 আমি লিখেছি। সূত্র 1-এ হচ্ছে মূল যে বিষয়টা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যে কলামের এই 3 নম্বর কলামের কোনো একটা বর্ণ যদি মূল শব্দে থাকে, ওই বর্ণটা পরিবর্তন হয়ে ওই বর্ণের আগের প্রথম বর্ণটা ব্যবহার হবে। অর্থাৎ যদি গ থাকে ক, বর্গীয় জ হলে চ, ডয় শূন্য বা ড থাকলে পরিবর্তে ট, দ থাকলে ত, এবং ব থাকলে অ। ওকে, তাহলে আমরা এটা দেখি এই সূত্রটা মিলে কিনা। আমরা এখানে কিছু উদাহরণ আমি লিখে রেখেছি। এখানে আমরা আগে বলছি যে 3 নম্বর বাদ যাবে, 3 নম্বর বাদ যাবে, 1 নম্বর ইন হবে। যেমন দিগন্ত, আমরা দিগন্তকে যদি ভাঙি কি লিখতে পারি? ভাঙলে দিগ প্লাস অন্ত হয়। আমরা জানি দিগের এই গটাকে বাদ দিতে হবে, গকে বাদ দিয়ে গকে হবে হচ্ছে ক, দিক। আর অবশ্যই ব্যঞ্জন সন্ধির নিচে হসন্ত ব্যবহার হবে, কারণ স্বরে অকে লোপ করার জন্য আমরা এই হসন্ত ব্যবহার করি। স্বরে অ হচ্ছে একটা নীলিন বর্ণ, মানে যার কোনো রূপ নেই, আকার নেই, আকৃতি নাই। এই মোট 11টা স্বরবর্ণের মধ্যে 10টা বর্ণের আকৃতি পাওয়া যাবে বা প্রতীক পাওয়া যাবে, যাকে কার চিহ্ন বলে। একটা বর্ণ স্বরে অ, এটার কোনো প্রতীক বা কার চিহ্ন নাই, এই জন্য নাম হচ্ছে নীলিন বর্ণ। একইভাবে আমরা দেখে থাকি নিজন্ত, নিজ প্লাস অন্ত, নিজন্ত। তাহলে নিজ বর্গীয় জ, এই তো এই বর্গীয় জকে বাদ দিয়ে আমরা চ ব্যবহার করব। তাহলে বর্গীয় জকে বাদ দিয়ে কি হবে? নিজ হবে, নিজ প্লাস অন্ত, নিজন্ত। খুব সহজ একটা টপিক আমার কাছে মনে হয়। স্বরানন, স্বর উচ্চারণটা হচ্ছে র এবং স্বরে এই কার চিহ্নটা থাকবে না, পুনরূপ ব্যবহার হবে। আনন মানে হচ্ছে হাত, পরীক্ষাতে আসতে পারে, আনন অর্থ হচ্ছে হাত। স্বরানন, তাহলে আমরা কি দেখলাম এখানে? এই যে এই ড বা ডয় শূন্য থাকলে তার পরিবর্তে ট, এটা বাদ যাবে। তাহলে কি হবে? শর্ট প্লাস আনন, স্বরানন। আমরা দেখি তদবধি, তদ প্লাস বোধি মানে অ, স্বরেও আছে, অবধি। দ, এই তো দ 3 নম্বর বর্ণে দ আছে, দকে বাদ দিয়ে আমরা তকে ব্যবহার করব। আচ্ছা, এখানে ত বা খণ্ড ত,
ত বা খণ্ড ত। আমরা অল টাইম খণ্ড তটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি তদন্ত হবে কি তৎ প্লাস অবধি। একইভাবে সুবন্ত, সুব প্লাস, আচ্ছা স্বরটা কীভাবে আসছে? উচ্চারণটা আমরা আগে বলছি সন্ধির সুবিধা হলো দুইটা, উচ্চারণটা সুন্দর হয়, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি হয়, এটা আমরা আগেই বলেছি। তো সুবন্ত আমরা দেখি বটা বাদ দেবে, বটা বাদ যেয়ে পকে ইন করতে হবে। তাহলে এখানে আমরা বাদ হবে কি সুব প্লাস অন্ত। নিশ্চয় বুঝে গেছেন। তো সদানন্দ, সদ প্লাস এই যে স্বরটাকে পুনর্ব্যবহার হবে এখানে আনন্দ। তাহলে সদর দ বাদ খণ্ডত, সদ প্লাস আনন্দ, এই যে দর পরিবর্তে খণ্ডত। আমরা আরেকটা উদাহরণ দিই, উদ্গার। আমরা বুঝতে পারছি এখানে কী হবে? উদ দ বাদ উদ প্লাস গার, মূল শব্দ। যদি আমি একে দ বাদ দিই কী হবে? উদ প্লাস গার। ওকে, আমরা বলেছি তিনটা সূত্র, আমরা একটা সূত্র কমপ্লিট করলাম। এবার সূত্র নাম্বার 2, এটা আরও সহজ। আমরা এইখানে দেখব যে এই ছকের 5 নম্বর যে কলাম, এখানে 5টা বর্ণ আছে, ম, দন্তন্য, মূর্ধন্য, ইয়, উ এবং অনুস্বর। এই 5টা এবং একটা বাড়তি, যদি এইগুলা কোনো শব্দের মধ্যে থাকে তাহলে এইগুলাকে বাদ দিয়ে সেখানে এর পরিবর্তে ম ব্যবহার করব। এই জন্য সূত্র লিখেছি আমরা কি, যে 5 বা ম সমান ম, অর্থাৎ যদি ম থাকে তাহলে পরিবর্তন মই হবে, ম তো মই পরিবর্তন মই থাকে। তো এই অর্থে তাহলে আমরা দেখি সংবাদ, সং প্লাস বাদ, সবসময় পরিবর্তনটা প্লাসের আগের অংশে হবে, প্লাসের আগের অংশে, এটা মনে রাখতে হবে, মানে পূর্ব শব্দের পূর্ব অংশে। সং, এই তো, তাহলে এটার পরিবর্তে ম হবে, অর্থাৎ তা আমরা কি লিখব? সম প্লাস বাদ, খুবই সহজ। একইভাবে কি হবে? অহং প্লাস কার, অহং, এই যে এটা বাদ দিয়ে ম, অর্থাৎ 5 নম্বর বর্ণের যে কোনো একটা থাকলে সেটা বাদ যাবে, পরিবর্তে হচ্ছে ম, কী হবে এখানে? অহম হবে, বাদ। সন্তাপ, আমরা সন্তাপ দেখি তো, সন প্লাস তাপ, দন্তন্য 5 নম্বর বর্ণ, এর পরিবর্তে ম, তাহলে কী হবে? সম। ওকে, সম্মান, সম প্লাস মান, এটা আরও সহজ, কারণ মকে আমার চেঞ্জ করার জায়গা নাই, ম সাথে মই থাকবে, কারণ ম থাকলেও ম হবে। শঙ্কা, সং প্লাস কা, এটা এই যে 5 নম্বরের প্রথমটা আছে, উমো বাদ যাবে, উমো বাদ যেয়ে ম হবে। ওকে, সংসার, ও একইভাবে কী হবে? সম প্লাস সার। কিমভূত, কিম প্লাস ভূত, ময় থাকবে। এভাবে বইয়ে প্রচুর উদাহরণ আছে, আমরা যদি উদাহরণগুলো সব দিতে যাই ভিডিও বড় হয়ে যাবে, আমার মনে হয় প্রয়োজনময়। যদি এটা আপনারা বুঝতে পারেন তাহলে বাসায় প্র্যাকটিস করলে এই সম্পর্কিত কোনো প্রবলেম আর থাকবে না আশা করি। আর এছাড়াও যদি কেউ বিস্তারিত দেখতে চান, আমার ওয়েবসাইটে যেতে পারেন, ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.studypointall.com। এখানে গেলে এখানে বাংলা, ইংরেজি, ব্যাকরণ এবং ম্যাথের অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়গুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিটেলস পড়ে নিতে পারেন। আশা করি এটা পড়লে কোনো গাইড বা কোনো কোচিং কোথাও যাওয়া লাগবে না, আপনি এটা যেটা পড়ে যদি বাসায় প্র্যাকটিস করেন এনাফ। এছাড়াও ফেসবুক পেজে ফলো করতে পারেন, এখানেও নিয়মিত লেখালেখি হচ্ছে, নিয়মিত পোস্ট করা হচ্ছে। শামীম হোসেন বকুল ফেসবুকের আমার আইডি, আর একটা পেজ আমি হচ্ছে যে এখানে পরীক্ষা শুরু করব, আপনারা এখানে এটা ফলো দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে শামীম স্টাডি পয়েন্ট, এইটা আছে ফেসবুক পেজ। আর আপনারা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং ফলো দিয়ে কাছে থাকবেন, নিয়মিত পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখি আমরা 3 নম্বর সূত্রটা কি। আমরা বলছি 3টা সূত্র। প্রথম সূত্র ছিল 3 = 1, 3 বাদ 1 ইন। দ্বিতীয় সূত্র ছিল ম, মানে 5 নম্বর পরিবর্তে ম থাকলে ম, এটাও আমরা শেষ করেছি। 3 নম্বরটা আরও সহজ, যুক্ত বর্ণ জানি, যুক্ত বর্ণ মানে একটা বর্ণের সাথে একটা বর্ণ লেগে যাওয়া, এগুলো যুক্ত বর্ণ। অর্থাৎ যদি কোনো শব্দে দয় ব, দয় ধ, লয় ল, ডয় ড, জয় জ, দয় দ, চ চ, চ ছ, জয় ঝ ইত্যাদি থাকে, এটা খুবই সহজ। এটার
ভাঙলে দুটো অংশ, যেমন আমি যদি লকে ভাঙি ল প্লাস ল, অর্থাৎ এই প্লাসের পরের অংশ ল ঠিক থাকবে, কিন্তু প্রথম লটা বাদ যাবে, বাদ যে সেখানে হয় দ অথবা ত। এভাবে যুক্তবর্ণ ভাঙবো, যুক্তবর্ণ ভাঙার পরে প্লাসের আগের অংশে আমরা চেঞ্জটা করব। দেখি, তবে হ্যাঁ এখানে বুঝবো যে আমরা কখন খণ্ডত কখন দ, একটা উচ্চারণটা মূলত ফ্যাক্ট। উদ্ধার, উদ্ধারে কী আসে উদ, আর যদি কোথাও দ থাকে পরে এই ধ পরিবর্তন হয়ে হ হয়, সেজন্য হা উদ্ধার হবে, অর্থাৎ দ এবং ধকে উচ্চারণ হয়ে মানে পরিবর্তিত হয়ে হ হবে। সেক্ষেত্রে এই যে উদ্ধার, উদ্ধারে কিন্তু উদ হয় না, উদ হয়, উদ প্লাস হার। এই যে কি বললাম, যুক্তবর্ণ থাকলে যুক্তবর্ণ প্রথম অংশটা পরিবর্তন হয়ে সেখানে দ অথবা খণ্ডতা ব্যবহার হবে। তাহলে আমরা প্লাসের প্রথম অংশটা চেঞ্জ করলাম, দকে পরিবর্তন করে খণ্ডতা ব্যবহার করেছি, কারণ উচ্চারণটা আসলে খণ্ডতা তয়ের মতো হয়। তবে পদ্ধতি, যদি বলি পদ্ধতি, আগে বলি দ এবং ধ পরিবর্তিত হয়ে কি হবে হ, পদ প্লাস হতি, পদ্ধতি। তো এখানে এই জায়গাটা খুবই সহজ। এই যে পদ্ধতি, পদ্ধতি কি পদ হয় না পদ্ধতি হয়? পদ্ধতি, পদ্ধতি উচ্চারণটা এরকম। তাহলে পদ্ধতি কি হবে? পদ প্লাস হতি। ওকে, পদ্ধতি পদ প্লাস হতি। এখানে আমার আর তর প্রয়োজন নেই, পদ প্লাস হতি পদ্ধতি, অর্থাৎ দয় থেকে যাবে, এখানে খণ্ডতা ব্যবহার হবে না। উচ্চারণটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উচ্চারণটা কনফিউশন এখানে সৃষ্টি হবে, আমরা ত না দ দিব। এক্ষেত্রে আমি সাজেস্ট করব, যখন এই ধরনের কোনো কনফিউশন হবে অবশ্যই উচ্চারণটা খেয়াল রাখতে হবে। পদ্ধতিতে পদ প্লাস হতিই হয়, পদ্ধতি পদ্ধতি। ওকে, উল্লাস, উল্লাস লকে দুই ভাগ করবো, উল প্লাস লাস, উল্লাস। এখানে কোনো কনফিউশন নাই, যদি এভাবে থাকে প্রথম লকে বাদ দিয়ে আমরা সেখানে উল্লাস উদ প্লাস লাস, এগুলো দেওয়া আসবে না। উচ্ছেদ, উস প্লাস ছেদ, চ বাদ কী হবে? উদ হবে, খুব সহজ। কুজ্ঝটিকা, কুজ প্লাস ঝটিকা, কুজ, কুজ বর্গীয় জ বাদ কুজ্ঝটিকা হবে। এভাবে যদি বলি উচ্ছ্বাস, উচ্ছ্বাস কী হবে? উদ প্লাস শ্বাস হবে, তালে বসা হবে। এরপরে উচ্চারণ কি হবে? উত প্লাস চারণ, প্রথম চটা বাদ যাবে, উচ্চারণ ভাঙলে হয় উচ হয়, উস প্লাস চারণ, আমি উসকে এইটা বাদ দেব, তা হবে। শরৎচন্দ্র, সরস প্লাস চন্দ্র, তো চ বাদ শরৎ হয়, শরৎ হয় না, শরৎ। সৎচিন্তা, সৎ প্লাস চিন্তা, দেখুন তো সৎচিন্তা কি সৎ হয় না সৎ হয়? সৎ হয়, উচ্চারণটা সৎ। উদ্দিন, উদ প্লাস দিন, উদ্দিন কি দ হয় না উদ হয়? উদ প্লাস দিন, উদ প্লাস দিন, উদ্দিন, উদ প্লাস উদ্দিন। ওকে, আশা করি যদি কেউ এই তিনটা সূত্র ভালোভাবে বুঝতে পারেন এবং যদি প্র্যাকটিস করেন, চর্চা করেন ভাষাতে, মানে ব্যঞ্জন সন্ধি নিয়ে কোনো প্রবলেম আর থাকবে না। আমরা গত পর্বে বিসর্গ সন্ধিও একটা শব্দের মধ্যে শেষ করেছি। আমি সাজেস্ট করব ওই ভিডিওটাও দেখার জন্য, তাহলে আমাদের দুইটা বিষয় কমপ্লিট হয়ে যাবে। আমরা আগামী পর্বে স্বর সন্ধি সম্পর্কে দেখব। তবে ব্যঞ্জন সন্ধি আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যে নিয়মগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়। আমরা একটু দেখি, আমি কিছু লিখে রেখেছি। অর্থাৎ যাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ যেটা কোনো নিয়মেই পড়ে না, ও নিয়মের ভিতরে আনা যায় না আসলে, বা আনতে গেলে ভুল হবে। তো এই জন্য যেগুলো নিয়মের ভিতরে পড়ে না, যেগুলো ব্যতিক্রম হিসেবে তাকে রাখা উচিত। আমি সেই হিসাবেই আপনাদের সাজেস্ট করব এইগুলো জাস্ট একটু মানে রিমাইন্ড করার জন্য, বারবার এগুলো মুখস্থ করার জন্য। আর সবসময় মাথায় রাখবেন, আপনারা একটা খাতা হ্যান্ডেল করবেন, খাতাটা মেনটেন করবেন, যেই শব্দটা বা যেই জিনিসটা আপনার হচ্ছে না বা বারবার ভুল হচ্ছে, ওটাকে অবশ্যই নোট আকারে রাখবেন। কারণ একটা টপিকের সব বিষয় আপনি যে সম্পূর্ণ বুঝবেন তা না, 3টা পার্ট করবেন, যেটা আমি করতাম। 3টা পার্ট, 3টা কালার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কালো, সবুজ বা লাল। কালো মানে হলো আপনি যেটা পারেন, ওটার আর প্রয়োজন নয় দাগানোর। বা সবুজ মানে যেটা আপনার 50-50, অর্থাৎ ভুল হচ্ছে এরকম, ওটা আপনি সবসময় ব্লু অথবা গ্রিন কালার ইউজ করতে পারেন। আর লালটা ইউজ করলে যেটা আপনি সবসময়ই ভুল হয়,
80% 90%। আপনি যখন আপনার পরীক্ষা সামনে আসবে তখন আপনার রিভিশন করতে সুবিধা হবে, অর্থাৎ আপনি অল্প টাইমে অনেক বেশি রিভিশন করতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করব যে 3টা কালার ব্যবহার করার জন্য যে কোনো পরীক্ষার আগে। তাহলে আপনি যেটা আপনার গ্রিন কালার এবং লাল কালার ব্যবহার করবেন, ওইটা পরীক্ষার সময় রিভিশন করে যাবেন, তাহলে আপনি অল্প টাইমে প্রচুর রিভিশন করতে পারবেন। আর না দাগালে হয় কি, আপনি ওই একই জিনিস বারবার যেটা পারছেন সেটাও রিভিশন করছেন, যেটা পারছেন না সেটাও রিভিশন করছেন, তো রিভিশন দিতে পারবেন না। এই জন্য সবচেয়ে ভালো হয় যদি খাতা মেনটেন করতে পারেন। দুইটা খাতা মেনটেন করবেন, একটা 50% ভুল আর একটা 80-90% ভুল। তাহলে কি হয়, পরীক্ষার সময় আপনি ওই 90-80%গুলো বেশি বেশি রিভিশন করবেন, 50%গুলো একবার দেখে যাবেন, অর্থাৎ অল্প টাইমে প্রচুর রিভিশন করতে পারবেন। এই জন্য খাতা মেনটেন করা খুবই জরুরি। এটা সব ক্ষেত্রেই করতে পারেন, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী এদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। কারণ চাকরিতে, আমি আবারও বলি, চাকরিতে অনেক পড়া, আসলে সমুদ্র। এখান থেকে আপনাকে বাঁচতে হবে কোনটা আপনার জন্য প্রযোজ্য, কোনটা আপনার জন্য বেশি প্রযোজ্য, কোনটা আপনার জন্য আসলে প্রযোজ্য নয়। এই জন্য যত বেশি আপনি প্রশ্ন বাছাই করতে পারবেন, তত বেশি আপনার জন্য প্রিপারেশনটা নেওয়া ইজি হয়ে যাবে। এই তো সঙ্গে থাকুন। আশা করি আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব, অনেক যেখানে কোথায় কোথায় আমাদের ভুলগুলা হয়, আমরা কোথায় ভুলগুলা করি, সেটা নিয়ে আমি দেখাই দেব। তো দেখি নির্বাচনের সিদ্ধটা কী। এবার দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দ আমি লিখেছি, এগুলো সবই ব্যঞ্জন সন্ধি। আমরা আগে বলছি ব্যঞ্জন সন্ধিতে 3 ভাবে হয়। ব্যঞ্জন বর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ মিলে ব্যঞ্জন সন্ধি হয়, ব্যঞ্জন বর্ণ প্লাস স্বর বর্ণ মিলে ব্যঞ্জন সন্ধি হয়, আর এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, অর্থাৎ ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, এই 3টে উপায়ে সন্ধি করা হয়। যেমন এখানে স্বরেয়া এবং চ, অর্থাৎ একটা স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন। এখানে এটাকে ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন, এভাবে আমরা হয়ে থাকে। দেখি আশ্চর্য কী হবে, আ প্লাস চর্য, বৃহস্পতি বৃহৎ প্লাস পতি, গোষ্পদ গো প্লাস পদ, বনস্পতি বন প্লাস পতি, পরস্পর পর প্লাস পর, একাদশ 1 প্লাস 10, ষোড়শ ষট প্লাস 10, তস্কর তৎ প্লাস কর, মনীষা মনস প্লাস ঈশা, আর পতঞ্জলি পথত প্লাস অঞ্জলি। এর বাইরে প্রশ্ন আশা করি হবে না। এই জন্য আপনি যদি কেউ বাড়তি পড়তে চান অবশ্যই ওয়েলকাম, তবে আগে যেগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে আপনি এইগুলো আগে শেষ করবেন, এরপরে বাড়তিটা আপনি